হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। উইকেন্ড ট্যুরে দু একদিনের জন্য কোথাও যাবেন ভাবছেন? তাহলে চলে আসুন আসন্ন পূজা বা শীতের সময় কিংবা ভরা বর্ষায় পাহাড় জঙ্গল ঝর্ণায় ঘেরা এক মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার কেওনঝড়ে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, তার জন্য রইল এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিলেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। চলুন শুরু করা যাক এই এক রাত বা দুদিনের কেওনঝড় ট্যুর এর ডিটেলস। কেওনঝড় পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন যাজপুর কেওনঝড় রেলওয়ে স্টেশনে। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে যেটা যাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে সকাল সকাল খুব ভোরের দিকে। যাজপুর কেওনঝড় ট্রেন নেমে গেছি আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল যাজপুর কেওনঝড় রোড। আমাদের যাত্রা এখানে শেষ হলো। আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার বাইরের দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের গেট দিয়ে বেরিয়ে এইখানে হচ্ছে রিটায়ারিং রুম। টিকিট কাউন্টারের ঠিক পাশ দিয়ে ডরমিটরি আছে, রিটায়ারিং রুম আছে। এখান দিয়ে উপরে উঠে চলে যাবেন। সকালবেলায় ট্রেন থেকে নেমে চলে যান আইআরসিটিসি রিটায়ারিং রুম, যেটা আগে থেকে আপনি অনলাইনে বুক করে নেবেন। এখানে ডরমিটরি পাবেন, তাছাড়াও পাবেন ডবল বেডেড নন এসি রুম। খুবই সাধারণ মানের, কিন্তু সকালবেলা বা ভোরবেলা ট্রেন থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য আদর্শ। এছাড়াও আশেপাশে কিছু হোটেল আছে, কিন্তু শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য অনেকগুলো টাকা দেওয়ার মানে নেই। আর রিটায়ারিং রুম না পেলে স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস ওয়েটিং রুম আছে, যা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রিটায়ারিং রুম এর 12 ঘন্টার জন্য ভাড়া পড়বে 194 টাকা, সমস্ত ট্যাক্স সমেত। এবার আপনি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে স্টেশনের আশেপাশে থেকে একটি প্রয়োজন মতো গাড়ি ভাড়া করে নিন। গাড়ি ভাড়া মোটামুটি 1000 টাকা পার ডে, আর পার কিলোমিটার 10 থেকে 12 টাকা উইথ এসি, এইরকমই নেয়। ড্রাইভারের নম্বর এবং যোগাযোগ কিভাবে করবেন তার ডিটেলস আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা মোটামুটি সকাল 8টার মধ্যে গাড়িতে উঠে পড়ুন, তাহলে সারাদিনের জন্য সময়টি হাতে পাওয়া যায়। তাছাড়াও এখানে আসতে পারেন বন্দে ভারত ধরে। হাওড়া থেকে সকাল 6টা 10 মিনিটে ছাড়বে এবং যাজপুর কেওনঝড়ে পৌঁছাবে সকাল 10টা বেজে 7 মিনিটে। সেক্ষেত্রে কিছুটা সময় আপনার লেট হবে, কিন্তু যারা কলকাতা শহরের আশেপাশে থাকে তাদের জন্য কিন্তু এই বন্দে ভারত ধরাটা সুবিধাজনক। কিন্তু যারা একটু মফস্বলের দিকে থাকে তাদের কিন্তু সকাল 6টা 10-এ বন্দে ভারত এক্সপ্রেস ধরাটা একটু কষ্টকর। আমার মনে হয় রাতের কোনো ট্রেন ধরে নিন, যেটা আপনাকে ভোর 4টে-5টার মধ্যে পৌঁছে দেবে যাজপুর কেওনঝড় রোডে। আজ আমাদের প্রথম গন্তব্য মা তারিণী দেবী টেম্পল, যার দূরত্ব প্রায় 67 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতো। সেখানে গিয়ে মাতার দর্শন করে শুরু করুন এই কেওনঝড় ট্যুর। পুরো ডিটেলস কেওনঝড় ট্যুরের প্রথম পর্বে দেওয়া আছে। মা তারিণী দেবী টেম্পল গেটে আমরা এসেছি, আমরা পুজো দেবো। আমরা পুজোর ডালা সংগ্রহ করেছি, ডালা এতে সাজিয়ে দিয়েছে। এই ডালা নিয়ে আমরা যাবো হচ্ছে এবার মন্দিরের ভিতরে। স্থানীয় লোকেরা মনে করেন কেন্দুঝড়ের রাজা তারিণী মাকে পুরী থেকে নিয়ে এসেছিলেন, এই শর্তে যে তিনি যদি পিছনের দিকে ফিরে তাকান তাহলে তিনি আর এগোবেন না। রাজা ঘোড়া করে যাচ্ছিলেন এবং দেবী তাকে অনুসরণ করছিলেন। ঘাটগাঁওতের এর গভীর জঙ্গলে দেবীর অলঙ্কারের আওয়াজ আর এলো না, এবং আওয়াজ এলো না দেখে দেবীকে দেখার জন্য রাজা পিছনে ফিরে তাকালেন এবং শর্তানুসারে মা সেখানেই বিরাজ করেন এবং বনের বাণী রূপে পূজিত হন। আর এখানে দেবীকে পুজো দেওয়া হয় নারকেল দিয়ে। এখানটায় প্রচুর পরিমাণ নারকেল কিন্তু এই মন্দিরের আশেপাশে পাওয়া যায় এবং সেই নারকেল দিয়ে কিন্তু দেবীর পুজো হয়। আর সামনে কিছু জায়গায় দেখবেন এখানে প্রসাদও পাওয়া যায় কিছু অর্থের বিনিময়ে। এরপরে চলে যান মন্দিরের পাশের রাস্তা দিয়ে 12 কিলোমিটার দূরে গুন্ডিচেঘাই ওয়াটারফল। আমরা এসে পৌঁছেছি গুন্ডিচেঘাই ওয়াটারফলসে।
আর এই নিচে হচ্ছে সিঁড়ি, কিছুটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, নেমে আমরা দেখতে পাবো গুন্ডিচা ঘাই ওয়াটারফল। চলুন এগিয়ে যাই সেদিকে। গুন্ডিচা ঘাই ওয়াটারফলস, এবং সেখানে দেখে নিন এই ছোট্ট জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য, এবং যদি বর্ষাকালে আসেন এর সৌন্দর্য আরো ভালো হয়ে উঠবে। এই ওয়াটারফলসটি তৈরি হয়েছে কুশালা নদী থেকে, আর এর উচ্চতা কেবল 50 ফুট। এবং এরপরে চলে আসুন এই জলপ্রপাতের উপরে নদী বক্ষের এই সৌন্দর্য এক অপরূপ এবং মোহময়ী। ও বিউটি বিউটি, দেখুন জলের কলকলানি শব্দ পাওয়া যাচ্ছে এখানে, আর জল মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা নেই এখন। অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানে। আপনারা অবশ্যই এই জায়গাটা কিন্তু আসবেন, আর এই নদীবক্ষে নদীর পাড়ে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমার যেমন ভালো লাগছে, আমার আপনার সবার ভালো লাগবে। এরপর এখান থেকে চলে যান বৈতরণী নদীর উপর ভীমকুণ্ডে, যার দূরত্ব প্রায় 48 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। কথিত আছে মহাভারতে পাণ্ডবরা এখানে আসার পর ভীমের এখানে স্নান করার প্রবল ইচ্ছা জাগে, কিন্তু তখন এই নদীতে জল ছিল না। তখন ভীম তার গদার আঘাতে এখানে একটি কুণ্ড তৈরি করেন, এবং সেখান থেকে নির্গত জলে তিনি এবং সব পাণ্ডবেরা স্নান করেন। তাই থেকে এই জায়গার নাম হয় ভীমকুণ্ড। ও বিউটিফুল জায়গা, এই জায়গাটা না আসলে কিন্তু একদম মিস করে দেবো। আর এই হচ্ছে সেই যার নামে হয়ে তৈরি হয়েছে এই ভীমকুণ্ড। এরপর চলে যান একটু লাঞ্চ সারতে হাই রোডের ধারে কোনো ধাবাতে। লাঞ্চ করে চলে যান সীতাবেঞ্জিতে। সীতাবেঞ্জি মোটামুটি ওখান থেকে 35 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। ওখানে গিয়ে দেখে নিন সীতাবেঞ্জি গুহা, যেখানে বড় বড় পাথরের স্তূপ আছে, যা কিনা রাম, সীতা এবং লক্ষ্মণের নামে উৎসর্গ করা হয়েছে। দেখুন এই গুহার মধ্যে মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে সীতাবেঞ্জির গুহা থেকে। আর তারপরে দেখে নিন সীতাবেঞ্জি বা ফ্রেস্কো পেন্টিং। এখানে আপনি দেখতে পাবেন একটি বিশালাকৃত শিলা বছরের পর বছর একটি বিশাল ক্ষেত্রফল জুড়ে অবস্থান করছে। কথিত আছে সীতামাতা তার পুত্রদ্বয় লব ও কুশকে নিয়ে এখানের একটি গুহাতে অবস্থান করতেন, যদিও সেই গুহার অবস্থান বর্তমানে অস্তিত্ব পাওয়া যায় না। এই মুহূর্তে এসে পৌঁছেছি সীতাবেঞ্জি, যেটা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং। আমার এই পিছনে যে বড় একটি পাথর দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কিন্তু এই ফ্রেস্কো পেন্টিং এবং সীতাবেঞ্জির মূল যেটা পাথরের স্তূপ। আর কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে এলাম সেটা হচ্ছে সীতাবেঞ্জির গুহা। ওখানে 3টে পাথর রাম, লক্ষ্মণ, সীতা তার নামে উৎসর্গ করা হয়েছে। আর এই যে পাথরের স্তূপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসল সীতাবেঞ্জি। এই বিশালাকৃতি একক শিলা একটি বিশাল জায়গা জুড়ে যে অবস্থান করে তা দেখলে আপনার মন কিন্তু জুড়িয়ে যাবে। এছাড়াও এখানে দেখে নিতে পারেন কিছু প্রাচীন শিলালিপি, যা কিনা এখন বর্ষার প্রকোপে সৃষ্ট বড় বড় ঝোপঝাড়ের মধ্যে ঢাকা পড়ে গিয়েছে। এরপর আপনারা দেখে নিতে পারেন সীতাবেঞ্জি থেকে প্রায় 32 কিলোমিটার দূরে কেওনঝড়ের দিকে কানঝারি ড্যাম। সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো, যদিও সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা সেখানে যেতে পারিনি। এবার চলে আসুন সোজা কেওনঝড়ে। সেখানে গিয়ে আপনি এবার নিয়ে নিন হোটেল। এখানে কিন্তু হোটেলের সংখ্যা খুবই কম, তাই খুব ভালো মানের হোটেল পাওয়া কিন্তু এখানে দুষ্কর ব্যাপার। তাই মার্কেট সংলগ্ন অঞ্চলে যে কটা হোটেল আছে সেখান থেকেই আপনারা একটি হোটেল বেছে নিয়ে সেখানে থাকতে পারেন। আর তা না হলে ওটিডিসির পান্থনিবাস আগে থেকে বুক করে আসতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আর মনে রাখবেন পান্থনিবাস কিন্তু মেন কেওনঝড় থেকে টাউন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে একটু নিরিবিলি জায়গা। আমরা ছিলাম হোটেল দেবীতে, মহাবীর চকে। এই হচ্ছে আমাদের কেওনঝড়ের রুম, বিশাল বড় সাইজের রুম। এখানে এটা দুটো বড় বড় টেবিল আছে, তার সঙ্গে সোফা কাম বেড আছে। এখানে দুটো ওয়ার্ড্রপ আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, ছোট একটা ফ্রিজ আছে, ফ্রিজের তলায় একটা বক্স আছে, ডাস্টবিন আছে। আর দেখুন বিশাল বড় বিছানা, সব লন্ডভন্ড করা আছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ চেয়ার দেওয়া আছে, যেহেতু এটা বড় রুম, 4 জনের রুম, তা চেয়ারও দেওয়া আছে 4টে। এখানে চার্জিং পোর্ট আছে, কর্নার সাইড টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে, টিভি আছে, আর ওদিকেও একটি কর্নার সাইড
টেবিল আছে, আর এসি আছে, ঠিকঠাক আছে মোটামুটি, আর ফ্যান আছে এদিকে একটা, ওদিকে আর একটা। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, আয়না, ওয়েস্টার্ন স্টাইল কমোড, জলের কল, বালতি, গিজার নেই, এটা একটি সমস্যা। আর লিকুইড সোপ ডিসপেন্সারও আছে এখানে। শীতকালে যারা আসবেন তাদের কিন্তু প্রবলেম হতে পারে এই হোটেলে, গরম জলের ব্যবস্থা কিন্তু এই সময় নেই, শীতকালে ব্যবস্থা নিশ্চয়ই করবে কোনো কারণে। এই হচ্ছে এই রুমের ভাড়া নিয়েছে 1500 টাকা। তো আমি বলবো 1500 টাকা দিয়ে এখানে থাকার থেকে আপনারা পান্থনিবাসে থাকুন, ভালো সার্ভিস পাবেন অন্তত। আমি এই রুমটা রেকমেন্ড খুব একটা করব না, কিন্তু আমাদের হাতের রুম ছিল না বলে একদম মেন রোডের পাশেই, এই দেখুন পর্দা সরালেই মেন রোড পাবেন, এই দেখুন একদম মেন রোডের পাশে আপনি এই রুমটা পেয়েছেন, আর সেই জন্যই রুমটা নিয়েছি আমরা। এবার আপনার হোটেলে চলে আসুন, হোটেলে এসে খাওয়া দাওয়া করে এবার আজকের মতো ঘুমিয়ে পড়ুন। এখানকার হোটেলের চেক আউট টাইম কিন্তু 24 ঘন্টা। সুপ্রভাত, আজকে আমাদের কেওনঝড় ট্যুরের দ্বিতীয় দিন। আজ আমাদের লম্বা জার্নি, তাই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কান্দাধার ওয়াটারফলস দেখতে, যা কিনা কেওনঝড় থেকে প্রায় 53 কিলোমিটার দূরে, যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। পথে পড়বে বড়া ঘাগড়া, সানা ঘাগড়া, যা কিনা আমরা ফেরার সময় দেখে নেব। এই কান্দাধার ওয়াটারফলস যাওয়ার পথে আপনি দেখে নিতে পারেন আরো কিছু প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং জঙ্গল। কেন্দু পাতার জঙ্গলের জন্য এই জায়গার নাম হয়েছে কিন্তু কেন্দুঝড় বা কেওনঝড়। আমরা এসে পৌঁছেছি কান্দাধার ওয়াটারফলস, আর পিছনেই হচ্ছে গেট না, রাস্তাকে যাতে গাড়ি এগোতে না পারে তার জন্য সর্দি রাস্তা আটকে রাখা হয়েছে। আর এদিক দিয়ে যেতে হবে কান্দাধার ওয়াটারফলস। আর একটি পাশেই আছে কিন্তু একটি মন্দির, এখানে আছে ছোট্ট একটি শিব মন্দির। আপনারা চাইলে এখানেও যেতে পারেন, জুতো খুলে অবশ্যই। নন্দী ঠাকুর এখানে আছে, আর ভিতরে আছে শিব ঠাকুর। ভিতরে কিন্তু পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না। এই হচ্ছে শিব মন্দির, যদিও মূল প্রবেশদ্বারে তালা দেওয়া এখন। আর এই হচ্ছে পুরো মন্দিরটি। এখানে হচ্ছে পার্কিং, এখান থেকে কিছুটা আসলেই দেখুন এখানে বসার জায়গার ব্যবস্থা করে দেওয়া আছে। সামনে আরও কিছু বসার জায়গা আছে, সামনে কিছু সিঁড়িও আছে, সিঁড়ি বাইতে হবে, সিঁড়ি বেয়ে যেতে হবে কিন্তু কান্দাধার ওয়াটারফলসের একদম সামনে। আর এই হচ্ছে কান্দাধার ওয়াটারফলস। এসে পৌঁছেছি কান্দাধার ওয়াটারফলস। নিচে তৈরি হচ্ছে প্রাকৃতিক দ্বারা সৃষ্ট একটি পুল, আর এখানে পড়ছে সেই কান্দাধার ওয়াটারফলসের জল। প্রায় 250 থেকে 300 ফুট উঁচু থেকে পড়ছে এই জলের ধারা। আর এখানে মনে হচ্ছে যেন সবসময় বৃষ্টি, এতটাই উপর থেকে পড়ছে, পুরো ধোয়ার আকারে পুরো জলরাশিগুলো গায়ে পড়ছে, আর মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে এখানে। সিঁড়ি দিয়ে নিচে নামলে একদম জলের কাছে পৌঁছে যাওয়া যাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারবেন। চারিদিকে জল আসছে, প্রচণ্ড জলের ছিটা, পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা।
অনেক সময় এখানে রেনবো দেখা যায়, কিন্তু এই মুহূর্তে রেনবো কিন্তু দেখা যাচ্ছে না। এই কান্ডাধর ওয়াটারফলস দুটো আছে, একটি আছে কেওনঝড়ে আর একটি আছে সুন্দরগড়ে। সুন্দরগড়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সুতরাং ওই সুন্দরগড় ওয়াটারফলসে যেতে গেলে আপনাকে কিন্তু কেওনঝড়ে 2 নাইট স্টে করতে হবে। এই জন্য আমরা সুন্দরগড়ের কান্ডাধর ওয়াটারফলসে এবার যাইনি, শুধুমাত্র গেছিলাম কেওনঝড়ের অন্তর্গত কান্ডাধর ওয়াটারফলসে। তাই কেওনঝড়ের কান্ডাধর ওয়াটারফলসের এই সৌন্দর্য দেখে আমরা ফিরে এলাম। ফেরার পথে দেখে নিন বৈতরণী নদীর পরে একটি সুন্দর শিব মন্দির আর তার সঙ্গে বৈতরণী রিভার সাইড। এখানে আসলে এই শিব মন্দিরের দর্শন কিন্তু আপনারা অবশ্যই করবেন। এরপর আপনারা চলে আসুন বড়া ঘাগড়া ওয়াটারফলস দেখতে। বড়া ঘাগড়া ওয়াটারফলস প্রায় 50 ফুট উপর থেকে পড়ছে এই জলের ধারা বড়া ঘাগড়া ওয়াটারফলসে। এর উপরেও ওঠা যায়, এই বাদিকে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে এই জলের ধারা উপর থেকে পড়ছে সেটাও দেখা যাবে। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনি উপরের ভিউটা দেখতে পাবেন। বড়া ঘাগড়া ওয়াটারফলসের উপরে একটি ছোট্ট শিব মন্দির। এই মুহূর্তে এসে পৌঁছেছি বড়া ঘাগড়ার ঠিক উপরে। এখানে একটি শিব মন্দির আছে। এই শিব মন্দিরে তো ভিতরে ঢোকার চেষ্টা করব। ফটোগ্রাফি অ্যালাউ কিনা জানি না, জুতো খুলে অবশ্যই ভিতরে ঢুকবো। বন্ধ, তালা দেওয়া আছে। আমরা কিছুক্ষণ আগে ছিলাম নিচে ঠিক এই জায়গাটাতে। আমি চলে এসেছি একদম ওপর থেকে এই বড়া ঘাগড়ার দৃশ্য আপনাদের তুলে ধরছি। আর তার পাশেই ঠিক দেখে নিন আপনারা বড়া ঘাগড়া ওয়াটার ড্যাম। বড়া ঘাগড়া ড্যাম দেখে, শিব মন্দির দেখে আপনি এবার চলে আসুন সানা ঘাগড়া ওয়াটারফলসে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সানা ঘাগড়া। সানা ঘাগড়ার এন্ট্রি গেট হচ্ছে এটা, আর এই পাশেই আছে টিকিট কাউন্টার। এখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এখানে বোট রাখা আছে আর এখানে আছে লাইফ জ্যাকেট। এটি একটি ইকো পার্ক। আপনি চাইলে এখানে একটি বিশাল শিব মূর্তি দ্বারা নির্মিত লেকে বোট বিহারও করতে পারেন। এটি বড় শিব মূর্তির প্রতিস্থাপন করা হয়েছে এবং এখানেই আপনি দেখতে পারবেন সানা ঘাগড়া ওয়াটারফলস। বিউটিফুল জায়গা। জলের স্রোত দেখুন আর জলের পরিমাণ দেখুন। বর্ষাকালে এই জন্যই আসতে হবে এই কেওনঝড়ে। প্রায় 30 ফুট উপর থেকে পড়ছে এই সানা ঘাগড়া ওয়াটারফল। এই মুহূর্তে এসে পড়েছি কেওনঝড়ের বলদেবজিউ জগন্নাথ মন্দির সামনে। এই হচ্ছে গেট। বলদেবজিউ রথ মন্দির, যা কিনা প্রায় 150 বছরের পুরনো। বিশ্বের সর্ববৃহৎ রথ কিন্তু এখানেই আছে। এই বলদেবজিউ টেম্পেলের পূজিত হন হচ্ছে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব। মূল মন্দিরটি 75 ফুট বা 23 মিটার উঁচু এবং 40 ফুট বা 12 মিটার চওড়া। প্রধান মন্দিরটি কেন্দুয়াঝড় শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ইছাপুরে অবস্থিত। এরপর ওখান থেকে আপনি চলে যান হোটেলে এবং হোটেল থেকে আপনি লাগেজ নিয়ে আপনি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যান টুয়ার্ডস আবার সেই জাজপুর কেওনঝড় রোডের দিকে। এইভাবে আপনি শেষ করতে পারেন 1 রাত 2 দিনের কেওনঝড় উইকেন্ড ট্যুর। আর যদি আপনি খরচের হিসাব ধরতে চান, আপনার ট্রেন ভাড়া পড়বে স্লিপারে 255 টাকা প্রতিজন, এবং আপনি যেহেতু রিটায়ারিং রুমে থাকবেন সেখানে লাগবে ধরুন 100 টাকা, আর সঙ্গে লাগবে থাকার জন্য
জন্য হোটেল আপনি 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন দুজনের। টোটাল হলো তাহলে একজনের 600 টাকা। আর সঙ্গে রইল হচ্ছে খাওয়া দাওয়া ধরে রাখুন পার ডে আপনার খরচ হবে 400 টাকার মতো। তো দুদিনে টোটাল হলো 800 টাকা। আর এর সঙ্গে লাগবে হচ্ছে গাড়ি ভাড়া পার্কিং এবং টিকিট এন্ট্রি ফি। আমাদের এই টোটাল মোটামুটি গাড়ি ভাড়া এন্ট্রি ফি এসব নিয়ে খরচা হয়েছিল 8000 টাকার মতো। তার মধ্যে কিছু টিপস ছিল ড্রাইভার, সেখানে আপনার টোটাল খরচা হবে 4 জনের গ্রুপ হলে 2000 টাকা। টোটাল 600 টাকা, 100 টাকা, 800 টাকা, 255 করে 2 বার এবং 2000। টোটাল মিলে খরচা হলো আপনার 4010 টাকা পার হেড। অর্থাৎ 4000 টাকার মধ্যেই কিন্তু আপনার একটা উইকেন্ড ট্যুর, যেখানে দেখতে পাবেন পাহাড়, জঙ্গল, ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্য। তো দেখে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নতুন কোনো ট্যুর নিয়ে আপনাদের এই ঘুরতে ভালোবাসি চ্যানেল।